নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা উঠেছি 6:25-এ। উঠে আমি ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে এইবার আমি বেডরুমে এসেছি। আমার ছেলে এখনও যথারীতি ঘুমোচ্ছে, ওর ঘুম ভাঙবে সেই সকাল 10টায়। তবে আজকে একটু তাড়াতাড়ি তুলতে হবে, আজকে ওর রেজাল্ট আউট হবে, তো আজকে স্কুলে যাওয়ার আছে, একটু তাড়াতাড়ি করে কাজ সারবো। এইবার আমি জানলাটা খুলে দিচ্ছি আর ফ্যানটাকে অফ করে দেবো, তাহলে ওর ঘুমটা একটু তাড়াতাড়ি ভাঙবে, গরম লাগতে শুরু করবে। দেখো বাইরেটা, এখন 7টা বেজে গেছে, এখনও রোদের ঝলক সেভাবে দেখা যাচ্ছে না, দেখা যাবে একটু পরের থেকেই রোদের ঝলক আসতে শুরু করবে। আমি এখন গাছে জল দেব। সকালবেলা আমার ফ্রেশ হওয়া তো হয়ে গেছে, এক্সারসাইজ হয়ে গেছে, এখন গাছের জল দিয়ে সমস্ত বাসি কাজে হাত দেব। বাসি কাজ সব পড়ে আছে। দেখো ফুলগুলো এখনও ভালো করে ফুটেও পারেনি, কি সুন্দর লাগছে না? দারুণ মিষ্টি লাগছে। আমার তো খুব ভালো লাগে সকালবেলাটা ওদের সাথে বেশ কিছু সময় কাটাতে। এই সকালবেলাটাই একমাত্র পাখির ডাক এত সুন্দর শোনা যায়, আর তা না হলে তারপরে তো সারাদিন শুধু গাড়িরই শব্দ পাওয়া যায়। এবার গাছে দেওয়ার জন্য জল নিয়ে আসি। এ দেখো আমার ছেলে কালকে রাতে বসে বসে ছবি আঁকছিল, ছবি আঁকতে খুব ভালোবাসে। এবার ফটাফট গাছে আগে জল দিয়ে নিই। কালকে বিকেলে গাছে জল দিয়েছি, সারা রাতে মাটি একদম শুকিয়ে থাকবে। এইবার সকালবেলা ওদেরকে একটুখানি জল স্প্রে করে দিয়ে এইবার গোড়াতে জল দেব। এইবার চলে আসলাম আমার জানলার উপরে। এখানেও গাছগুলো রয়েছে, দেখো আমার গাছগুলো কি সুন্দর বড় হচ্ছে, দেখেছো? আমার দোপাটি গাছগুলো বড় হয়েছে, ছোট্ট দোপাটি গাছেও ফুল ফুটেছে, একদম একটুখানি একটা দোপাটি গাছেও কিন্তু ফুল ফুটেছে। আর গাঁদা গাছগুলো দেখো বড় হয়ে তাতে কড়িও এসেছে। আমি কারোর একটা ইন্টারভিউতে শুনেছিলাম যে গাছেরা তো বলতে পারে না, কিন্তু গাছেদেরও প্রাণ আছে, গাছেরাও আমাদের মতন লিভিং থিং। তো গাছেদের কাছে ভগবান কিন্তু আমরা, যারা আমরা গাছ লাগাই, সে লাগানো গাছগুলোর জন্য কিন্তু ভগবান আমরা। আমরা যদি ওদেরকে জল না দেই তাহলে কিন্তু ওরা বাঁচতেই পারবে না। তাই নিয়ম করে গাছে জল দেওয়াটা ভুললে চলবে না। কথাটা সত্যি আমার খুব মনে লেগেছে, যে একদমই বাস্তব। আমরা যখন ওদেরকে লাগিয়েছি তখন আমাদের কোনো অধিকার নেই ওদেরকে জল না দিয়ে শুকিয়ে মেরে ফেলার। ওদের যত্ন নেওয়ার দায়িত্বটাও আমাদের। ঘরের অন্যান্য কাজের সাথে এইটাও আমার একটা মস্ত বড় ডিউটি। সকালে ওদের পেছনে নানা করেও আধ ঘন্টা সময় আমার যায়। গাছগুলো দেখাই তোমাদের। ওই দেখো আমার টাইম ফুল গাছে 3-4টে ফুল ফুটবে, বোঝা যাচ্ছে। দেখো জল দেওয়ার পরে গাছগুলো কেমন খিলখিল করে উঠেছে, দারুণ লাগে। আর এই জলটা যখন দেই সকালবেলা উঠে, মাটি থেকে একটা সোদা গন্ধ বেরোয়। সারা রাতে তো মাটিটা শুকিয়ে থাকে, এই জলটা দেওয়ার পরেই একটা সোদা গন্ধ বেরোয়, ভীষণ ভালো লাগে আমার। দেখো এইবার রোদের ঝলক আসতে শুরু করেছে। এবার আমি যাই ঘরের সব কাজ সেরে নিই তাড়াতাড়ি করে। দেখো স্নান করে চলে এসেছি আমি। আজকে কিচেনের অ্যাপ্রনটাকে ধুয়ে দিয়েছি। বাসন কোসন তো রাতেই ধুয়ে রাখি, স্ল্যাবটাকেও রাতেই পরিষ্কার করে রাখি, তাই কিচেনের কাজ থাকে না সকালবেলা। সকালবেলা থাকে ফার্নিচার পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর জামা কাপড় কেচে ধুয়ে স্নান করা। তো সেগুলো সব হয়ে গেছে, এইবার আমি পুজো দিতে যাব। তো আজকে পুজোর ফুল নেই, ফুল কালকেই শেষ হয়ে গেছে, মানে কিনে আনা ফুল। তো আজকে আমি গাছের ফুল দিয়ে পুজো দেবো। প্রথমে তুলসী পাতা তুলে নিই, তারপরে ফুল তুলব। আমার টাইম ফুল গাছে দেখো 4টে ফুল ফুটেছে। আর এই টাইম ফুলটা না আমার পছন্দের ফুলগুলোর মধ্যে একটা, আমার ভীষণ ভালো লাগে। বিয়ের আগে কত লাগিয়েছি আমি আমাদের বাড়িতে। সাদা টাইম ফুলও ছিল আমাদের বাড়িতে, কিন্তু এখন আর সাদা টাইম ফুল কারোর কাছে আমি দেখিও নি, জানিও না কার কাছে আছে। খোঁজ পেলে না নিতাম, আমার খুব পছন্দের। এইবার দেখো ফুল তুলছি। আমি কিন্তু সব ফুল তুলি না গাছ ফাঁকা করে, গাছে থাকে, গাছে প্রায় 70% থাকে, 30% আমি তুলে নিই।
এইবার ব্যালকনি থেকে তুলে নিচ্ছি। দেখো আমি একটা একটা করেই তুলি, মানে প্রতিটা আগা থেকে একটা করে, প্রতিটা আগাতে প্রায় 2-3টে করে ফুল ফুটে থাকছে, তো আমি একটা করেই তুলে নিই। আমার কিন্তু সত্যি বলছি, কার কেমন লাগে জানি না, আমার ভীষণ ভালো লাগে নিজে হাতে গাছের ফুল ছিঁড়ে সেই ফুল দিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার একটা কথা মনে হয়, ফুল কিন্তু যেমন গাছের সৌন্দর্য বাড়ায়, ঘরের সৌন্দর্য বাড়ায়, তেমনি কিন্তু ফুলের একটা প্রধান কাজ ভগবানের শ্রীচরণে পড়া। তাই আমি সবসময় চেষ্টা করি আমার যে ফুল গাছগুলো আছে সেই ফুল গাছের প্রথম ফুলটা ঠাকুরকেই দিতে। জানি না, আমার এটা একটা বোকা বোকা ধারণাও হতে পারে যে আমি যদি ওই ফুলটা ঠাকুরের পায়ে দিই তাহলে ঠাকুর খুশি হয়ে আমার ওই গাছে আরও অনেক বেশি বেশি করে ফুল দেবে। এটা আমার মনে হয়। দেখো কতগুলো ফুল তুলেছি, গাছে প্রচুর ফুল রয়ে গেল, তারপরও এতগুলো তুলেছি। দেখো আমার সিংহাসন তো ভরে গেছে, কি সুন্দর দেখাচ্ছে না? গাছের থেকে তুলে আনা একদম তাজা ফুল দিয়ে আজকে আমি পুজো দিয়েছি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। ঘুম থেকে ওঠার সময় বরের সাথে একবার কথা হয়, আবার তারপরেও কথা হয় কি খেলো, অফিসে গেল কি না, তো এসব নিয়ে কথাবার্তা হয়। আর তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা যেটা হয় সেটা হচ্ছে গাছে কটা টাইম ফুল ফুটেছে, কটা নীলকণ্ঠ ফুটেছে, এটা প্রতিদিন রিপোর্ট করি আমি ওকে। এইবার চলে আসলাম আমি কিচেনে। তো আজকে ব্রেকফাস্টের জন্য কিছুই বানাবো না, একদম শর্টকাটে কিছু খেয়ে নেব, কারণ দুপুরের রান্নাটা করতে হবে। আর দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে, একটার আগেই খেয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। ছেলেও উঠে গেছে, আমি পুজো দেওয়ার সময় ঘন্টার শব্দে ছেলে উঠে গেছে। ফ্যান আগেই অফ করে দিয়েছিলাম, হালকা হালকা গরমও লাগতে শুরু করে দিয়েছিল। তো দেখো আমি চিড়ে ধুয়ে নিলাম, এই চিড়েই এখন দুটো প্লেটে নিয়ে নেব অল্প অল্প করে। তো খাবো কি দিয়ে? খাবো আজকে ছাতু দিয়ে। এখানে ছাতু খুব একটা পাওয়া যায় না, জানো তো। ছাতু কি এরা জানেই না, গিয়ে বলো তুমি সত্তু, সত্তু কি এরা জানেই না। তো খুবই কম পাওয়া যায়। তো আমি লাস্ট ডিমার্ট থেকে শপিং করার সময় এই ছাতুর প্যাকেটটা আমি পেয়েছিলাম, আমি নিজেই অবাক হয়ে গেছি এখানেও ছাতুর প্যাকেট পেলাম। তো যাই হোক, আমি এই যে কাটলাম নতুন ছাতুর প্যাকেটটা, আজকে ছাতু চিড়েই খাবো আমি আর আমার ছেলে। দেখো অল্প অল্প চিড়ে নিয়েছি, তো এই ছাতু চিড়ে এখন ফটাফট খেয়ে আমি দুপুরের জন্য রান্নাটা বসাই। চিড়ে ধুয়ে নিয়েছি, তার ভেতরে ছাতু নিয়ে নিয়েছি, আর অল্প একটু করে লবণ নিয়ে নিয়েছি। এবার গুড় নিয়ে নিচ্ছি। তো গুড় আমি একটাতে দেবো, একটাতে দেবো না। ছেলে যেটা খাবে খাবে, অন্যটা আমি খাবো। এবার ছেলে যদি প্লেনটা খায় তাহলে গুড় দেওয়াটা আমি, আর ছেলে যদি গুড় দেওয়াটা খায় তাহলে প্লেনটা আমি খাবো। তো মাখা হয়ে গেল ওটা, এবার এটাকে একটুখানি মেখে নিই। বসে গেছি আমরা দুজন খেতে। ছাতু চিড়ে আমি লাস্ট কবে খেয়েছি আমার মনে নেই, এতদিন পরেই খাচ্ছি যে আমার কিন্তু আজকে মনে হলো আমি প্রথমবার খাচ্ছি। খেতে কিন্তু খারাপ লাগে না, মাঝে সাঝে এরকম খাবার খেতে ভালোই লাগে। এবার আমি দুপুরে রান্নার জন্য দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডাল হয়ে গেছে আমার, মানে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েই আমি খেতে গেছিলাম ছাতু চিড়ে। তো এবার ডাল হয়ে গেছে আর ভাত এক্ষুনি হয়েই যাবে, দেখো ভাত ফুটছে। তো আমি এবার করে নেব ডিম অমলেট। তো এই ডিম অমলেট আর ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। তো আর সময় নেই অন্য কিছু রান্না করবার মতন। তোমরা হয়তো অনেকেই আমার মতন ম্যাজিক পারো কয়েক ফোঁটা তেলে ডিম অমলেট করা, আর যারা পারো না তারা অবশ্যই শিখে নাও। বেশি তেল দিয়ে ডিম অমলেট কখনও করবে না, শুধু ডিম অমলেট না, কোনো রান্নাই বেশি তেলে করবে না। দেখো কয়েক ফোঁটা তেলে আমি কত সুন্দর একটা ডিম অমলেট করে নেব। এটা শুধুমাত্র একটা টেকনিক, আর কিচ্ছু না। কড়াইটাকে ঠিকঠাক টেম্পারেচারে আনতে হবে, তারপরে কয়েক ফোঁটা তেলেই কিন্তু সুন্দর ডিম অমলেট অথবা সুন্দর রান্না করা সম্ভব। দেখো কত সুন্দর একটা ডিম অমলেট করে নিলাম সামান্য কয়েক ফোঁটা তেলে। এটা কিন্তু অন্য অনেক তেলে করা ডিম অমলেটের তুলনায় অনেক বেশি হেলদি। আজকে আমি কড়াইতেই করে নিচ্ছি, তাও আর লাগালাম না, অত বাসন ধোয়ার সময় নেই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অভ্যস্ত হয়ে গেছো সামান্য তেলে রান্না দেখতে দেখতে, তাই না? আমি সামান্য তেলেই সবসময় করি, এবং তোমাদেরকেও সব সময় বলি সামান্য তেলে রান্না করা প্র্যাকটিস করো। তেল আমাদের শরীরের জন্য প্রচণ্ড রকমভাবে খারাপ। একটায় বেরোবো ভেবেছিলাম, এখন 12:30 বেজে গেছে। পারবো একটার সময় বেরোতে? এখনও পর্যন্ত খাবো, তারপরে বেরোবো। রেডি হয়ে গেছি আমরা দুজনেই, তো খেতে বসে গেলাম। দেখো দেরি হয়ে যাচ্ছিলো বলে রেডি হয়েই খেতে বসলাম, যে খেয়েই কোনোভাবে দৌড়াবো। দেখো ছেলেও রেডি হয়ে গেছে, তো এবার তাড়াতাড়ি করে খেয়ে বেরোই, 1:45 বেজে গেছে অলরেডি।
ছেলের তো টেনশন নেই, আমার এবার একটু একটু টেনশন হতে শুরু করেছে, রেজাল্ট কি হবে। বেরিয়ে যাচ্ছি আমরা, ছেলে বেরিয়ে গেছে অলরেডি, আমি এবার ঘর লক করে বেরোবো। বর, তোমাকে সত্যি খুব মিস করছি। গত বছর আমরা 3জন গেছিলাম একসাথে ছেলের রেজাল্ট আউটের দিন, এই বছর তুমি নেই আমাদের সাথে। দেখো কত বড় একটা ব্যাগ নিয়েছি আমি, ছেলেও নিয়েছে একটা ব্যাগ, বই খাতা সব নিয়ে আসতে হবে তো। আমরা চলে এসেছি স্কুল থেকে, আমরা এখন আছি পার্কে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে যে পার্কটা পড়ে, আমরা সেই পার্কে এসেছি। ওর রেজাল্ট নিয়ে এসছি, মানে রিপোর্ট কার্ড। ওর রিপোর্ট কার্ড কেমন হয়েছে আমি তোমাদেরকে রিপোর্ট কার্ডটাই দেখাবো। এখন বলি রিপোর্ট কার্ড মোটামুটি ভালোই হয়েছে। তো দেখো ছেলে এখন পার্কে ও দোলনা চড়ছে। আমি বললাম একটুখানি ঘুরে চল, কারণ আসা হয় না আর। পুরো পরীক্ষার পরের ছুটিটা তো ঘরে বসেই কাটিয়ে দিল ছেলে আমার। ওদের স্কুলে ফোন অ্যালাউ না স্কুল প্রেমাইসেসের মধ্যে, যে কারণে স্কুলে ঢোকার পথে আমি ফোন অফ করে রেখে দিই ব্যাগের মধ্যে। এখন এই পার্কে বসে আমি ওর পাপার সাথেও ফোনে কথা বলে নিলাম, ওর পাপাকেও জানালাম রিপোর্ট কেমন হয়েছে, মানে রিপোর্ট কার্ড কেমন হয়েছে। দেখো পার্কটা কেমন ফাঁকা ফাঁকা, কারণ এই মাত্র সবেই গেট খুললো, 4:30-র সময় এই পার্কের গেট খোলে। আর আমরা 4:30-র সময়ই পার্কের সামনে এসছি, মানে আমরা আস্তে আস্তেই গেটটা খুললো। তো দেখো একদমই ফাঁকা ফাঁকা রয়েছে, তাই বললাম তাড়াতাড়ি চড়, যাতে চড়বি, তারপরে বাড়ি যাই। চলে আসলাম আমরা বাড়িতে। দেখো এত বই খাতা দিয়েছে যে আমার ভালো ব্যাগটাই ছিঁড়ে গেছে, নতুন ব্যাগটাই ছিঁড়ে গেছে বইয়ের ভারে। তাহলে আমার ছেলে সারা বছর এই বইয়ের ভারে কি হবে। বর, সত্যি তোমাকে খুব মিস করছি জানো তো। এই ভারী ব্যাগগুলোকে বই আনতে গিয়ে তোমার কথা খুব মনে পড়ছিল, কখনো ব্যাগ বইতে দাওনি তুমি আমাদের। এইবার আমার ছেলের রিপোর্ট কার্ড দেখাই তোমাদের। এই দেখো আমার ছেলের রিপোর্ট কার্ড, ভালো হয়েছে, সবেতেই ভালো হয়েছে, গ্রেড হয়েছে ভেরি গুড। সবথেকে ভালো করেছে অঙ্কে আর সোশ্যাল সায়েন্সে, পেয়েছে 92 করে। অঙ্কে 92, সোশ্যাল সায়েন্সে 92, ইংলিশে 78, মারাঠিতে 79, সায়েন্সে 74, হিন্দিতে কম পেয়েছে 62, আর কম পেয়েছে হচ্ছে ভ্যালু এডুকেশন 68, আর যেটা আইটি বললাম ওইটাই সব থেকে খারাপ করেছে, পেয়েছে 55। আর আর্টস অ্যান্ড ক্রাফটসে এ পেয়েছে। আর সব কিছুতে কিন্তু আমার ছেলের এ আছে। ওর স্কুল থেকে এমনিতেই কখনো কোনো কমপ্লেন আসেনি। আমি টিচারদেরকে জোর করে জিজ্ঞাসা করলেও টিচাররা ওর কোনো কমপ্লেন করতে পারে না। আর এই হলো বাসের কার্ড, এপ্রিল মাস আর জুন মাসের দিয়েছে, মে মাসটা ছুটিতেই কেটে যাবে। আমার ছেলে ফটাফট ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসছে সব বার করতে। খুব এক্সাইটেড নতুন বই খাতা দেখার জন্য, প্রচণ্ড এক্সাইটেড। কখন থেকে বলছে মাম্মা বার করি, আমি আগে ফ্রেশ হয়ে আয়। দেখো একে একে বার করছে সব। নতুন বই খাতা পেয়ে আমরাও কীরকম খুশি হতাম না, সারা বছর কি পড়বো না জানি না, কিন্তু বই খাতা পেয়ে ভীষণ খুশি হতাম। সব থেকে ভালো লাগলো নতুন বইয়ের গন্ধ, এটা তো ভীষণ ভালো লাগতো। দেখো ছেলে সব বার করছে, ও কিন্তু ভীষণ এক্সাইটেড। আমি মনে মনে ভাবছি এখন তো এত খুশি বই খাতা নিয়ে, সারা বছর যে কত পড়াশুনো করবে। মারাঠি আর আর্টস অ্যান্ড ক্রাফটসের বই বেরিয়েছে এইবার, এই বক্সের মধ্য থেকে বেরোলো সব মেন কোর্সের বই। মেন কোর্সের মানে ইংলিশ, ম্যাথ, সোশ্যাল স্টাডিজ আর সায়েন্স, এই 4টে মেন সাবজেক্টের বই বেরোবে এখান থেকে। ও হ্যাঁ, তোমাদেরকে তো মেন কথা বলাই হলো না, আমার ছেলে কোন ক্লাস থেকে কোন ক্লাসে উঠলো, কোন ক্লাসেও প্রমোটেড হলো। ও এইবার উঠলো ক্লাস 4-এ। এই যে ওর বই খাতাগুলো দেখছো, এগুলো সব 4th স্ট্যান্ডার্ডের বই। তো এবার পড়াশুনোর চাপ ধীরে ধীরে একটু একটু করে বাড়ছে। এবার মেইন সমস্যাটা আমার ছেলেকে নিয়ে আমি কিসে পড়েছি জানো? মেইন সমস্যা হচ্ছে ও কোনো টিচারের কাছে যেতে চাইছে না, বলছে মাম্মা আমি তোমার কাছেই পড়বো, আমি তোমার কাছেই বুঝি। যে টিচারকে আমি দিয়েছিলাম, যার কাছে ও পড়তে যেত আমাদের নিচে ভাবির কাছে, ও এখন তার কাছেও পড়তে যেতে চাইছে না। আমি একটা মস্ত বড় সমস্যায় পড়ে গেছি। কি করব বলো, আমি তো বাকি সব পড়াবো, কিন্তু মারাঠি ওটা তো আমি পারবো না। দেখো ব্যাগ থেকে আরও 3টে বই বেরিয়ে আসলো। এটা হচ্ছে গিয়ে কম্পিউটার বুক, আর তার আগে বার করেছে ব্যাকরণ, হিন্দি ব্যাকরণ আর হিন্দি টেক্সট বুক।
আর টোটাল হচ্ছে মেন সাবজেক্টের 8টা বই, তার সাথে কম্পিউটার একটা 9টা, হিন্দির 2টো 10-11টা, মারাঠির একটা 12টা, আর্টস অ্যান্ড ক্রাফটের একটা 13টা, টোটাল হচ্ছে এই 13টা বই। আর তার সাথে এই ব্যাগের মধ্যে রয়েছে খাতা। খাতা যে কতগুলো দিয়েছে আমি তো কাউন্ট করে দেখিনি, খাতা মনে হয় আছে 16টা না কটা আমি জানি না ঠিক এখনও। তো এই হচ্ছে খাতা বেরিয়ে আসলো। এই ভারী ব্যাগটা আমার ছেলে পিঠে করে বয়ে নিয়ে এসছে। অনেকগুলো খাতা আছে। যাই হোক, এবার আমার ছেলে এগুলো দেখুক, আমিও এগুলো দেখি। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতিও দিতে যাই আমি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক করো। আর নতুন বন্ধুরা, তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।